নমস্কার দাওয়ালে আপনাদের স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মতান্তর কি ফিকে হচ্ছে? কেন বলছি কথা? বুধবার নবান্নে প্রতীক জেন অর্থাৎ আইপ্যাকের প্রতীক জেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 1 ঘন্টা বৈঠক করেন এবং তারপরেই অনেকেই মনে করছেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপ্যাকের যে সম্পর্ক যেখানে দাঁড়িয়েছিল সেই সম্পর্ক কি আস্তে আস্তে ভালো হচ্ছে? আমরা জানি কয়েকদিন আগে বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্যাক বুঝি না, এবং তারপর থেকে অনেকে মনে করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের সঙ্গে আর সম্পর্ক রাখতে চাইছেন না। কিন্তু নবান্নে যে বুধবার বৈঠক হলো সেই বৈঠকের পরে কিন্তু অনেকেই অন্যরকমভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। আর আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন দা ওয়ালের এডিটর শঙ্কদীপ দাস। শঙ্কদা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কদিন আগে বিধানসভার বৈঠকে বলা যে প্যাক বুঝি না, তারপরেই দেখা যাচ্ছে দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করছেন সেই আইপ্যাকের প্রতীক জেনের সঙ্গে। এর পেছনে ব্যাখ্যাটা কি? এটা সবার আগে আমার বলা উচিত যে প্রতীক জৈন যে বুধবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন সেই খবরটা কেউ জানে না এখনো পর্যন্ত। এটা দা ওয়ালের এক্সক্লুসিভ খবর এবং সেই খবরটা রফিকেরই খবর, রফিকেরই আনা খবর যে বুধবার সন্ধ্যেবেলায় যখন নবান্নের ভিড় হালকা হয়ে গিয়েছে ঠিক সেই সময় প্রতীক জৈন যান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ 1 ঘন্টা মিটিং করেন বা 1 ঘন্টা কিছুটা বেশি সময় ধরে মিটিং করেন। এখন স্বাভাবিকভাবেই এটা নিয়ে কৌতূহল আগ্রহ ওটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে আইপ্যাক বা প্রতীক জৈনরা তো তৃণমূলের প্রচার এবং কৌশল নির্ধারণের কাজটি করেন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্যাক করে বলেছিলেন ঠিক তারপর অনেকেরই মনে হয়েছিল যে আইপ্যাকের সঙ্গে তৃণমূলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব তৈরি হয়েছে। তারও একটা প্রেক্ষাপট ছিল। তার কারণ হচ্ছে যে আইপ্যাক নিচুতলায় যেভাবে সমীক্ষা করে রিপোর্ট দিচ্ছিল, প্রথম কথা হচ্ছে যে আইপ্যাক বলতেই টিম অভিষেক বোঝায়। তার কারণ 19-এর লোকসভা ভোটে তৃণমূলের বিপর্যয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরকে নিয়ে এসেছিলেন বাংলায় তৃণমূলের প্রচার এবং কৌশল নির্ধারণের জন্য। ঠিক তো তখন প্রশান্ত কিশোর বলতেই আইপ্যাক বোঝাতো। এখন প্রশান্ত কিশোরের সাথে আইপ্যাকের সম্পর্ক ছিন্ন হয়েছে। পশ্চিমবঙ্গে আইপ্যাকের সামগ্রিক কাজের যে নেতৃত্ব দেন তিনি হচ্ছেন প্রতীক জৈন। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যখন বলেন যে প্যাক তাতে মনে হয় যে সামগ্রিকভাবে টিম অভিষেক এবং আইপ্যাকের প্রতি তার একটা মানে দূরত্ব, তিনি আর প্রীত নন। ঠিক আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো বিষয়ে একটা মতান্তর ঘটছে বলেও ইতিমধ্যে গত কয়েক মাস ধরে ছড়িয়ে গিয়েছিল। তার ফলে মনে হয়েছিল যে, এবং মুখ্যমন্ত্রী আরো একটি কথা বলেন যে দল আমিই দেখব, সব সিদ্ধান্ত আমিই নেব, ঠিক আছে, আমিই দল চালাবো। তো এই সামগ্রিক প্রেক্ষাপটের লোকের মনে হয় যে আইপ্যাকের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা আড়ষ্টতা, একটা মতান্তর তৈরি হয়েছে। ঘটনা হলো মমতা বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার করে সবসময় সবকিছু বলেন না। ঠিক ওনার মনে কি আছে সেটা দক্ষিণ কলকাতার তাবড় নেতারা অনেক সময় জানতে পারে না। কি হয় যে বিভিন্ন ঘটনা বা ওনার একটা দুটো কথা সেখান থেকে মানুষ আন্দাজ করার চেষ্টা করে। এই যে প্রতীক জৈন নবান্নে গিয়েছিলেন গত বুধবার, এটা সেরকমই একটা ঘটনা। এখন এই ঘটনাটা থেকেই আমরা সবাই বা তৃণমূলের যে কজন হাতে গোনা জেনেছেন 1জন বা 2জন আন্দাজ করার চেষ্টা করছেন তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতান্তর ফিকে হচ্ছে। তার কারণ আমরা দেখেছি যে লোকসভা ভোটের পর থেকেই একটা দীর্ঘ সময় গেছে যখন একটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে সম্পর্ক, মানে যে রাজনৈতিক সম্পর্ক, পারিবারিক সম্পর্কের কথা আমি এখানে বলছি না, সেটাতে একটা প্রবল শৈত্য দেখা গেছে, প্রবল শৈত্য দেখা গেছে। এবং সেই একই রকম শৈত্য আমরা দেখেছি যে আইপ্যাকের সঙ্গেও। ইদানিংকালে আমরা দেখি যে আইপ্যাক তৃণমূলের বিভিন্ন রকমের কর্মসূচি, সরকারের বিভিন্ন রকমের প্রকল্প ইত্যাদি নিয়ে খুব বেশি সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে প্রসার ইত্যাদি করে না। তো ফলে একটা শীত দেখা যাচ্ছিল। এখন প্রশ্ন উঠছে যে এই যে বৈঠক হলো তার ফলে কি শীত কাটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মানে শীত কি কেটে যাচ্ছে? আমি যেটুকুনি খবরাখবর নিলাম রফিকুল জামাদারের খবরের পরে, এক্সক্লুসিভ খবরের পরে, সেটা হচ্ছে যে এখনই গ্রীষ্ম এসে গেছে হয়তো বলা যাবে না, কিন্তু বলা যেতে পারে যে বসন্ত এসে গেছে। আচ্ছা, এই যে বাংলা ছবি ছিল চতুষ্কোণ, তাতে লগ্নজিতার গাওয়া গান বসন্ত এসে গেছে, খুবই পপুলার একটি জনপ্রিয় গান। তো সেই গানের সূত্র ধরেই বলা যায় যে বসন্ত এসে গেছে, মানে যে আড়ষ্টতা,
যে একটা তীব্র মতান্তরের জায়গা তৈরি হয়েছিল, সেখান থেকে কিছুটা উন্নতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। অন্তত এই মিটিংটা সেই ইঙ্গিতটাই দিচ্ছে বলে মনে করা হচ্ছে। তো শঙ্করদা, তুমি বলছো বসন্ত এসে গেছে, একটা বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মতান্তর, তার জন্য দলের যে রদবদল, মন্ত্রিসভার রদবদল, সেগুলো আটকে রয়েছে। কারণ এই রদবদল কিন্তু অনিবার্য এবং অনেকেই মনে করছে রদবদল হবে, কিন্তু কোথাও একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিং সমস্যা হোক বা নিজেদের মধ্যে মতান্তরের জন্য সেটা হয়নি। তো বসন্ত যখন এসে গেছে, এরপরে এই রদবদল বা মন্ত্রিসভার রদবদল এটা কি ঘটতে পারে বলে তোমার মনে হয়? দেখো রফিক, রদবদলের ব্যাপারে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ইঙ্গিত দিয়েছে, এবং তৃণমূলের রদবদল অনিবার্য, 26-এর ভোটের আগে মানে হবেই হবে, যদি না এমন কোনো কারণ ঘটে যায় যে কারণে রদবদলটা হয়তো আটকে গেল। কিন্তু তা না হলে রদবদলটা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহেই বিধায়কদের বলেছেন যে প্রতিটি অঞ্চল এবং প্রতিটি ব্লক ধরে ধরে 3 জন করে নাম পাঠাতে। এই 3 জন করে নাম চাওয়া হয়েছে তো রদবদলের জন্যই। তার মানে অঞ্চল এবং ব্লক স্তরে সভাপতি বদল হবে, ঠিক সভাপতি বদলের জন্যই নাম চাওয়া হয়েছে। জেলা সভাপতি স্তরেও বদল হবে, এবং কোথায় কোথায় বদল হবে তার একটা মোটামুটি রূপরেখা তৈরিই আছে, সেটা বাস্তবায়ন হয়নি। একটা তালিকা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তৈরি করে রেখেছেন বা আইপ্যাকের সাহায্যে, একটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মাথাতেও আছেন, তার যে নেটওয়ার্ক সেই সূত্রে তিনি যে তথ্য সংগ্রহ করে রেখেছেন বা তার যে ধারণা তার ভিত্তিতে, এই দুটোর একটা সমন্বয় করে একটা জেলা স্তরেও হবে, কিন্তু ব্লক এবং অঞ্চল স্তরেও হবে। তো রদবদল তো অনিবার্যই। সুতরাং এই যে আজকে আইপ্যাকের সঙ্গে মানে প্রতীক জৈনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, এটা হতেই পারে যে এই রদবদলে যে ফাইন প্রিন্টটা সেটা তৈরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকেরই হেল্প নেবেন। কারণ মনে রাখতে হবে, এই যে অঞ্চল এবং ব্লক স্তরে 3 জন করে নাম চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু সহজ কাজ নয়। আমি হিসাব করে দেখছিলাম, প্রায় 10-12 হাজার নাম আসবে। এই নামগুলো জমা পড়ছে অরূপ বিশ্বাসের কাছে। অরূপ বিশ্বাসের একার পক্ষে কি সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে এই 10-12 খানা নামকে ছানবিন করে প্রতিটা ব্লক এবং অঞ্চলে সভাপতি বদল করা বা না বদল করা, চেঞ্জ করা? ঠিক। তো এই পরিকাঠামো তো তার অফিসে নেই। এই পরিকাঠামো আছে আইপ্যাকের। আইপ্যাকের জেলা স্তরে পর্যবেক্ষক আছে, নিজেদের লোক আছে, তার ফলে একটা হিউজ টিম, তারা এই কাজটা করতে পারে। তার ফলে হতেই পারে এই যে নামের তালিকা পড়ছে, এই তালিকাটা আইপ্যাকের কাছে দেওয়া হলো, আইপ্যাক এটাকে কোলাবোরেট করে ফাইনাল লিস্ট বানালো। ঠিক। কারণ তাদের কাছে ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে, এটা তৃণমূলের কাছে কারোর পক্ষে একটা হিউম্যানলি পসিবল নয় একসাথে 10,000-12,000 নামকে বাছা। ঠিক। সুতরাং সেদিক থেকেও কিন্তু এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট মিটিং। আর একটা আমি বলছি যে কথাটা আমি আগেও বলেছি, যে রদবদল আটকে থাকার কারণটা কি? রদবদল আটকে থাকার কারণ হচ্ছে যে আইপ্যাক একটা পেশাদার প্রতিষ্ঠান, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তরুণ প্রজন্মের নেতা। তিনি তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল করছেন এরকম নয়। তার ফলে অভিষেক অনেক বেশি করে পারফরমেন্স রিলেটেড ইভ্যালুয়েশন করছেন, মানে কার কি পারফরমেন্স সেই অনুযায়ী তার পথ থাকবে বা তার পথ থাকবে না। ঠিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে ইভ্যালুয়েট করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় করেন অনেকটাই, পারফরমেন্স তো আছেই, তার সঙ্গে আবেগেরও একটা ব্যাপার আছে, এবং সেই নেতা কতদিন ধরে পার্টির সঙ্গে জড়িয়ে। কারণ তৃণমূল যখন তৈরি হয় তখন তো একটা আবেগ নির্ভর একটা দল ছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবকিছু বাদ দিয়ে, তখন তো দল ক্ষমতায় ছিল না, তখন তো সবাই তার নিজের সামর্থ্য দিয়ে সবকিছু জলাঞ্জলি দিয়ে পার্টিটা করেছেন, তখন তো তাদের প্রাচুর্য ছিল না। তো তার ফলে সেই মানে আত্মত্যাগ সেটা তো একটা মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ আছে, যে এরা আমার সঙ্গে দুঃসময়ে ছিলেন। তারপরে তিনি কিন্তু ওই পারফরমেন্স রিলেটেড ইভ্যালুয়েশন করেন না। তো এই যে দুই প্রজন্মের দুই নেতা এবং নেত্রী, এইখানে একটা মতান্তরটা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাটথ্রোট ওরকম ভাবে শুধু পারফরমেন্স বেস করে যে পদে থাকবে কি থাকবে না এরকম ভাবে যেমন বিবেচনা করেন না, যেমন গৌতম দেব শিলিগুড়ির পুরসভার চেয়ারম্যান, কিন্তু সেখানে তো তৃণমূল খুবই খারাপ ফলাফল করেছে লোকসভা ভোটে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো চাইবেন যে গৌতম দেবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। আমার মনে আছে 21শে জুলাইয়ের মঞ্চে গৌতম দেব প্রথমে উঠতে পারেননি। ঠিক, সেই কপি তুমি লিখেছিলে আমাদের। সুব্রত বক্সিকে ধরে করে শেষ পর্যন্ত তিনি উঠতে পেরেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে গৌতম দেবকে চেঞ্জ করা যাবে না।
ঠিক, এখানে একটা আবেগ কাজ করছে। তো এই যে জায়গাটা তো একখানা মানে কি বলবো, যে দুজনের দিক থেকেই একটু এগিয়ে এসে একটা জায়গায় একটা মীমাংসা প্রয়োজন। নাহলে তো এই যে একটা আড়ষ্টতা, এই যে একটা মতান্তর এবং স্টেলমেট তৈরি হয়েছে, এটা তো পার্টির পক্ষে বা দুজনের পক্ষে হয়তো ভালো নয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় ঘরানাও তা নয়, উনি কারোর প্রতি খুব বেশি রাগ করে, অভিমান করে, অসন্তোষ করে বসে থাকেন না। উনি হাক ডাক করে পলিটিক্সটাই করেছেন, এবং একটা মানে কংগ্রেসি ঘরানার যে উদার যে পরিবেশ, কংগ্রেসি ঘরানাতেই তো উনি বড় হয়েছেন, উনি রাজনীতির শুরু তো কংগ্রেসি ঘরানার পরিবেশটা অনেক উদার, অনেক আলোচনা, আড্ডা, হই হই, এর মধ্যে দিয়ে কংগ্রেসি ঘরানার রাজনীতি। তো সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির ধারাতেও রয়েছে। তিনি সবাইকে নিয়ে চলেন। এই যে নবান্নে বা বিধানসভায় যখন উনি আসেন, তো ওনার বিধানসভার মুখ্যমন্ত্রীর ঘরে কজন রিপোর্টার বসে থাকেন? প্রচুর রিপোর্টার, মানে সবাইকে ডাকেন, 40-50 জন, একদম ঠিক। তার সঙ্গে কজন মন্ত্রী থাকেন? আরো অন্তত 8-10 জন, ঠিক আছে। এবং সেখানে কোনো মন্ত্রী, বড় মন্ত্রী ছোট মন্ত্রী বাদ বিচার থাকে না। আমি মন্ত্রীদেরকেও দেখেছি চায়ের কাপে ভাড়ে চা নিয়ে সাংবাদিকদের দিচ্ছেন। এ তো বিরল ছবি। এই ছবি আমি সর্বভারতীয় রাজনীতিতে এত বছর ধরে সাংবাদিকতা করে দিল্লিতে আমি দেখিনি। তো এইটাই তো ঘরানা। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘরানাটাকেই ধরে রাখতে চান, আড়ষ্টতা চান না। তো আমার মনে হয় যে টু সাম আপ দ্য হোল ডিসকাশন, এটা তো বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু টু সাম আপ দ্য হোল ডিসকাশন, যে প্রতীক জৈনের নবান্নে যাওয়া, এটা খুব সিগনিফিকেন্ট। এর আগে শেষবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়তো মুখোমুখি প্রতীক জৈন বসেছিলেন 6টি বিধানসভা আসনের উপনির্বাচনের পর, এবং সেদিনকের মিটিংয়ে আমি যতদূর জানি প্রতীক জৈন মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান যে দিদি, আমরা অরবিন্দ কেজরিওয়ালের প্রচারের দায়িত্ব পেয়েছি বিধানসভা ভোটে, দিল্লি বিধানসভা ভোটে, তো কিছুদিন ওইখানে আর ব্যস্ততা থাকবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন, এটা সূত্রের দাবি, যে বলেছিলেন যে ঠিক আছে যাও, কিন্তু 26-এর ভোট তো তোমাদেরই দেখতে হবে। ঠিক ঠিক। তো তারপরে হয়তো আইপ্যাকের থেকে তো নিচুতলা থেকে কিছু অভিযোগ আসছিলই। এমনকি মদন মিত্র পরিষ্কারভাবে বলেছেন, মানে ওনাকে উদ্ধৃত করেই বলা যায় যে উনি বলেছেন যে টাকা না দিলে পথ পাওয়া যাচ্ছে না, অনেকে ওই আইপ্যাকের লোকজন জেলায় গিয়ে টাকা চাইছে, এই সব তো অভিযোগ উনি তুলেছিলেন। পরে জেলার নেতাদের অনেক অভিযোগ আছে, পরে মদন মিত্র ক্ষমা চেনেন, কিন্তু জেলার নেতারা তো আর মানে প্রকাশ্যে বলেননি, ফলে ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। তো এই কারণে একটা দূরত্ব তৈরি হয়েছিল। আমার মনে হয় সেদিক থেকে একটা এই কাছাকাছি আসাটা ইঙ্গিতপূর্ণ। আর সত্যি বসন্ত এসে গেছে কিনা, শীত কেটে গেছে কিনা, গ্রীষ্ম আসছে কিনা, এটা তো বসন্ত কাটার ইঙ্গিত, একটা ইঙ্গিত। কিন্তু বৃক্ষ তোমার নাম কি ফলে না পরিচয়তে আগামী কদিনের যে তৃণমূলের মানে কাজকর্ম, কর্মসূচি, এসবই দেখলেই বোঝা যাবে যে সত্যিকারেই শীত কেটে বসন্ত এবং তারপরে গ্রীষ্ম আসছে কিনা। কিন্তু আমি এখানে একটা বিষয় তুমি বলতে মনে হলো, এই যে অরূপ বিশ্বাসকে যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তালিকা জমা দিতে হবে অরূপ বিশ্বাসের কাছে, এবং তার আগের বৈঠকে মমতা বলেছিলেন যে প্যাক বুঝি না, সেকেন্ড বৈঠকের দিনকে দেখা যাচ্ছিল অনেক সাংবাদিক বা বিধানসভা অনেক বিধায়করা শাসক দলের, যে অরূপ বিশ্বাস পাওয়ারফুল, আইপ্যাক বা অভিষেক বলে আর কিছু নেই। এই যে একটা ধারণা তৈরি হয়েছিল, আজকের এই ওয়ালের কপি বা আমাদের এই ব্যাখ্যা শোনার পরে এইটা কি কোনো একটা মানে এই যে চিন্তা ভাবনাটা কি চেঞ্জ হবে? কারণ সেদিনকে যেভাবে দেখছিলাম বিধায়করা সবাই অরূপ বিশ্বাস শেষ কথা এরকম টাইপের আর কি, অরূপ বিশ্বাসকে লিস্ট জমা দিতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেইটা কি আজকের এই বৈঠকের খবর আসার পর এই ধারণাটা কি কাটবে? তো রাজনীতি তো বরাবরই ধারণায় চলে। অরূপ বিশ্বাসের প্রকৃত ক্ষমতা, একটা লিস্ট জমা নেওয়া মানেই তো বিশাল ক্ষমতাশালী হয়ে গেলাম এরকম নয়, কিন্তু ধারণা হয়েছে, ঠিক ওই প্রেক্ষাপটটা এমন, ওই প্রেক্ষাপটে ধারণা হয়েছে। তো রাজনীতি ধারণাই চলে। তো আজকে ধারণা হয়েছে যে এটা, কিন্তু আমি মনে করি না তাতে বিশাল উচ্চতা বেড়ে গেল। অরূপ বিশ্বাস তো তৃণমূলের উপরের সারির অন্যতম নেতা এবং মন্ত্রী, এটা তো বদল হয়নি। এমন তো নয় যে অরূপ বিশ্বাসের দপ্তর দুটো থেকে কমে একটা হয়ে গেছে, না। অরূপ বিশ্বাস তো আজও বিদ্যুৎ মন্ত্রী এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী। তো যে মন্ত্রীর কাছে দুটো এত বড় দপ্তর রয়েছে, সে মন্ত্রী তো এমনিতেই ক্ষমতাশালী মন্ত্রী, তার নতুন করে ক্ষমতা বাড়ার কি আছে? যদি না তার আলংকারিক কোনো পদ বাড়ে বা কার্যকরী কোনো পদ বাড়ে, এরকম তো কিছু বাড়েনি না। একটা লিস্ট জমা নেওয়া বা সেটা রাখা, এটা তো এমন নয় যে অরূপ বিশ্বাস কোথায় ব্লকের বা অঞ্চলের সভাপতি নির্ধারণ করছে। কিন্তু যখন তার কাছে গিয়ে বিধায়করা জমা দিচ্ছে, তাদের মনে হয়েছে অরূপ বিশ্বাস ক্ষমতায়। এই ওঠাপড়া, এই মরশুমি রাজনীতি, এটা তৃণমূলে গত 25 বছর ধরেই চলছে। ঠিক, যে
এবং সেই কারণে তো আমরা দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়ালে তার কাছাকাছি গিয়ে একই ফ্রেমে ছবি তোলা। তৃণমূলের অনেক নেতা আছেন, মানে এটা আমি বলছি বলে তাদের হয়তো অনেকের কাছে অপ্রিয় লাগবে, যে তারা দক্ষিণ কলকাতার নেতা এবং অনেক বড় বড় নেতা, এখন তৃণমূলে যখন এই যে চ্যানেলে বা বিভিন্ন জায়গায় যখন বড় বক্তৃতা হয়, ঠিক আছে, তর্ক হয়, বিতর্ক সভা হয়, কেউ যান না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়ালে তার পাশে গিয়ে মুখ বাড়তে পারে, একদম ঠিক, তাই না? তার মানে কি, যে আমি দিদির কাছের লোক, তারপরে একটা ধারণা দেওয়ার চেষ্টা হয় যে আমি দিদির কাছের লোক, আমি সত্যি। তো এইগুলো হচ্ছে ধারণা, ঠিক আছে। আর এইটা তো মরশুমি তৃণমূলে, ঠিক আছে। কিছুদিন আগে আমরা দেখেছি উত্তরবঙ্গ সফরে অরূপ বিশ্বাসকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাননি। তার আগে আমরা দেখতাম যে প্রতিটা সফরেই অরূপ বিশ্বাস রয়েছেন, সঙ্গে করে রয়েছেন। কিন্তু এবারে দেখেছি উত্তরবঙ্গ সফরে অরূপ বিশ্বাস যাননি। অনেকেই তাতে মনে হয়েছে দিদি কি তাহলে অরূপ বিশ্বাসের উপর রুষ্ট হয়েছে, তাহলে কি অরূপ বিশ্বাসের নম্বর কমে গেল? তো এই যে কমা বাড়া ওঠা পড়া, এই ধারণা তৃণমূলের, মানে এটা তৃণমূলের 25 বছরের বরাবরের রাজনীতি। মানে সুব্রত বলতেন এই জন্য আমি মানে বোরোলিন মেখে চলতে হয়, জীবনে ছোটখাটো ওঠা পড়া সহজে গায়ে লাগবে না। ঠিক। তো বসন্ত কাটার ইঙ্গিত তো শেষ পর্যন্ত কাটে কিনা, এবং যে রদবদল এবং মন্ত্রিসভার যে রদবদল আমরা বারবার বলেছি সেটা কবে হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই। নমস্কার।